আজকের এই এপিসোডে আপনাদেরকে শুধুমাত্র একটা ভৌতিক বাংলোর ঘটনাই বলবো তা নয়, সেই ভৌতিক বাংলোটাকে আপনারা কিন্তু দেখতেও পাবেন। সেই ভিডিওটাও কিন্তু আমি আপনাদের সকলের সাথে এই এপিসোডেই শেয়ার করব। তো আপনারা প্রত্যেকে পুরো ঘটনাটা শুনবেন এবং ভিডিওটা দেখবেন, এবং ভিডিওটা দেখার পরে আপনারা কিন্তু অনেক কিছুই যে অলৌকিক রয়েছে এখানে সেটা কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং ভিডিওটা পুরো শোনার পরে আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর যদি আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কারোর জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা যদি ঘটে থাকে তাহলে সেগুলোও কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন ইমেল করে। আর একটা রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় প্লিজ আপনারা আমাদের চ্যানেলের এই ঘটনাগুলোকে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সকলের সাথে একটু শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই ঘটনাগুলো শেয়ার করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি মনে করি যে এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোই যেহেতু শোনানো হয়, এবং আমরা এই চ্যানেলে বলি যে মানুষ কীভাবে কোন ছোটোখাটো বিষয় থেকে কীভাবে বড় বড় বিপদের মুখে পড়তে হয়েছিল, তো সেগুলো যদি আরও অনেক মানুষ শোনেন তাহলে এগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তার ফলে তারা নিজেদেরকে অনেক বেশি সতর্ক ও সজাগ রাখতে পারবে। এটুকুই বলার ছিল। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা বহুদিন থেকেই আমাদেরকে বলে আসছিলেন আমরা আমেরিকায় যেখানে থাকি তার আশেপাশের বাড়ি ঘর, প্রকৃতি, রাস্তাঘাট এগুলো দেখাতে। তো সেগুলো তো এই ভূত ভগবান চ্যানেলের মাধ্যমে দেখানো পসিবল নয়। তো সেই জন্যই আমাদের নতুন নিবেদন, আমাদের একটা নতুন ইউটিউব চ্যানেল দ্য বং শপার। এই চ্যানেলে আমরা আমেরিকায় যেখানে থাকি তার আশেপাশের বাড়ি ঘর, রাস্তাঘাট, এখানকার দোকান পাশারে কী পাওয়া যায় সেগুলোই দেখানো হয়। তাই আমি মনে করি ঘটনাগুলো ওই চ্যানেলের যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলোও আপনাদের খুব ভালো লাগবে, এবং যদি ভালো লাগে ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমি চ্যানেলটার নাম আরও একবার বলে দিচ্ছি, দ্য বং শপার। এটুকুই বলার ছিল। এবার আমি চলে যাব আজকের ঘটনায়। আজকের এই ঘটনাটা যিনি পাঠিয়েছেন ইমেল করে, তিনি 2 বছর হয়েছেন মেডিকেল পাশ করেছেন, এবং 2 বছর হয়েছে জাস্ট উনি পাশ করে উনি মেডিকেল প্র্যাকটিস শুরু করেছেন। তো উনি পুরো ঘটনাটা লিখেছেন এবং লিখে বলেছেন যেন আমি গুছিয়ে একটু আপনাদের সামনে ব্যাপারটা রিপ্রেজেন্ট করি। তো প্রথমে আমি এই ঘটনা সম্পর্কিত কয়েকটা কথা বলে নিই। তো নিশ্চয়ই আমি এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে উনি ওনাকে এই ঘটনার সময় ওনাকে ডক্টর গাঙ্গুলি বলে সম্বোধন করতে বলেছেন। তো আমি ওনাকে ডক্টর গাঙ্গুলি হিসেবেই সম্বোধন করছি। আর প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কয়েকটা কথা আপনাদেরকে একটু বলে নিই, তাহলে আপনাদেরও বিষয়টা বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। তো ডক্টর গাঙ্গুলি উনি ঋষিকেশে একটা বেশ নামকরা মেডিকেল কলেজে মেডিকেল পড়ার জন্য, প্রথমে MBBS পড়ার জন্য উনি গেছিলেন। এখান থেকে কলকাতা থেকে উনি ওখানে যান। এবার ওখানে যখন উনি মেডিকেল পড়তে গেছিলেন, তো ওখানে তো প্রচুর ফার্স্ট ইয়ার থেকেই প্রচণ্ড চাপ থাকে মেডিকেলে, আপনারা সকলেই জানেন। তো ওনারা কি করতো, ওনারা তো সারা বছরই ওই মেডিকেল কলেজে থাকা, সেখানেই পড়াশুনো, সেখানেই হাতে কলমে কাজকর্ম শেখা, এই সব কিছু তো চলছিলই। এবারে ওনাদের একটা ব্যাপার ছিল, যেহেতু ঋষিকেশ পাহাড়ের খুব সুন্দর একটা পাহাড়ি জায়গা, ওখানে প্রচুর দেখার জায়গা আছে, প্রচুর তীর্থস্থান রয়েছে উত্তরাখণ্ডে, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী। এই যখনই আর কি ওনারা একটু সময় পেতেন, যেহেতু প্রচণ্ড চাপ থাকতো সারা বছর, তো যখনই পরীক্ষার পর একটু ছুটি পেত, একটু মনে হতো যে হালকা আছে, তো ওনারা কী করতো, কোথাও না কোথাও চলে যেত। যেহেতু পজিশনটা খুব ভালো, ঋষিকেশ থেকে জাস্ট একটা বাস করে হয়তো কোনোবার বদ্রীনাথ চলে গেল, সেখানে গিয়ে বদ্রীনারায়ণজিকে দর্শন করে 2 দিন হয়তো থেকে আবার মেডিকেল কলেজে ফেরত চলে এলো। তো এইরকম করেই ওনারা ঘুরতেন আর কি মেডিকেল কলেজে, পুরো MBBS পড়ার টাইমটা অবধি উনি কিন্তু ওই বন্ধু বান্ধব ওখানে আরও যারা ছিল সকলের সাথে এদিক ওদিক যেতেন। তো এবারে কি হলো, এবারে যখন ওনাদের MBBS এর লাস্টের দিকে চলে এসছে, তো তখন ওনাদের পড়াশুনো ছাড়াও আরও প্রচুর কাজ থাকতো।
তো সেই সময় কাজের চাপ আরও বেড়ে গেছিলো, আর জুনিয়র ডক্টর হিসেবে কিছু কিছু কাজও করতে হতো। তো সেই জন্য না ওনাদের হাতে আর অতটা সময় মানে ওনারা তখন পাচ্ছিলেন না যে দূরে কোথাও ঘুরতে যাবে, কারণ কোথাও একটা গেলেও যতই কাছাকাছি হোক কিন্তু সেখানে যেতে 4-5 দিন সময় লাগে। মানে এই করে করে ওনারা গঙ্গোত্রী, যমুনোত্রী, গোমুখও উনি দর্শন করেছেন। ডক্টর গাঙ্গুলি যেটা লিখেছেন যে উনি এই এমবিবিএস পড়ার টাইমে একবার ছুটি পেয়ে ওনারা সবাই গোমুখ দর্শন করে এসেছিলেন, দুদিনে ট্রেক করে গিয়ে আবার সেখান থেকে আসা, মানে গঙ্গোত্রী থেকে ওনারা ট্রেক করে গেছিলেন। তো এরকম করে অনেক জায়গা যখন ঘোরা হয়ে গেছে, তো সেবার ঠিক হলো যে আশেপাশে কোনো একটা জায়গায় যাওয়া হবে। এবার বুঝতেই পারছেন পুরোটাই পাহাড়ি জায়গা, খুবই সুন্দর। তো যেখানে জায়গারও অভাব নেই, তো সবাই মিলে ঠিক করা হলো যে এমন একটা জায়গায় যাওয়া হবে যেটা একটু অফবিট প্লেস হবে, মানে অতটা বেশি ট্যুরিস্ট যায় না, কারণ প্রচণ্ড চাপ ছিল, চাপ চলছে, বেশি দিন ছুটিও নেই। তো 3 দিনের জন্য ঠিক করা হলো যে ওখানকারই একটা গ্রাম, সেটা হচ্ছে ঋষিকেশ থেকে আরও অনেকটা ভিতরে, প্রায় 160 কিলোমিটার মতো ভিতরে হবে। তো সেইখানে যাওয়া হবে। এবার ওই জায়গাটা সম্পর্কে ওরা কী করে জানলো? তো জানলো হচ্ছে উনি যে মেডিকেল কলেজে পড়াশুনো করতেন, তো সেখানেই একজন স্টাফ ছিলেন, তো তিনি হচ্ছেন লোকাল, মানে ঋষিকেশের ওখানেই তার বাড়ি। তো তিনি যখন মানে ওদের সাথে আর কি ক্যান্টিনে খাওয়া দাওয়া করা, কখন একটু আড্ডা ফাড্ডা মারতো, তো তিনি তখন বলেছিলেন যে আপনারা তো এরকম অফবিট প্লেসে যাওয়ার কথা ভাবছেন যেখানে খুব ভালো একটা প্রাকৃতিক সৌন্দর্য থাকবে, তো বলছে ওখানে যেতে পারেন। আর ওই জায়গাটা খুব একটা ট্যুরিস্ট যায় না, কিন্তু ওখানে কিছু কিছু বাড়ি আছে, ফোন নাম্বার দিয়ে দিয়েছিল, ওরা হোমস্টে প্রোভাইড করে, মানে ওরাই থাকার জায়গা দেবে, ওরাই খাবার প্রোভাইড করবে, কারণ যেহেতু খুব বেশি ট্যুরিস্ট নেই, তো সেই জন্য হোটেল রেস্টুরেন্ট খুব একটা নেই। তো ওরা বললো ঠিক আছে। তো ওরা 4 জনে মিলে যাচ্ছে। তো মানে পরের দিনই, যেদিন আর কি নির্দিষ্ট দিন ঠিক হলো, তো বেরিয়ে গেল ওরা ওখান থেকে। ওরা গাড়ি নিয়ে বেরিয়ে যায়, নিজেদেরই গাড়ি নিয়ে। এবং যেহেতু ওখানে বহুদিন থেকে ওনারা পড়াশুনো করেছেন, তো ওই পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর অভ্যেস কিন্তু সকলেরই প্রায় হয়ে গেছিল, কারণ কোথাও যেতে গেলে নিজেদের গাড়ি নিয়ে যদি যেতে হয় তাহলে ওই পাহাড়ি পথ দিয়ে যেতে হবে। তো সেই পাহাড়ি পথে ড্রাইভ করতে করতে যা হয় আর কি, একটু কনফিডেন্স বেড়ে যায়। তো ওনারা ওখানে চলে যান, এবং যতটা আর কি শুনেছিল যে জায়গাটা রিমোট, বা রাস্তাঘাট যতটা শুনেছিল যে খারাপ আছে কিছু দূর যাওয়ার পরে, কিন্তু অ্যাকচুয়ালি যখন ওনারা ওখানে যাওয়ার কাছাকাছি মোটামুটি চলে এসছে, তো তখন বুঝতে পারলো যে জায়গাটা সম্পর্কে যতটা রিমোট শুনেছিল তার থেকেও বেশি রিমোট, এবং লাস্ট কিছুটা রাস্তা ভীষণ খারাপ, মানে ড্রাইভ করা খুব চাপের বিষয়, আর খুব আস্তে আস্তে ড্রাইভ করতে হবে। কিন্তু প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর, একদম পাহাড়ি জায়গা। তো ফোন নাম্বার দেওয়া ছিল যেখানে ওরা হোমস্টে, যে ফ্যামিলি আর কি ওখানে সব, মানে ওখানকার লোকাল ফ্যামিলির লোকেরা যারা আছে তারাই আর কি ওরকম 3-4 জন, কেউ হয়তো ম্যাক্সিমাম 4 জন প্রোভাইড করে, কেউ হয়তো 5-6 জন, এরকম করে মানে বিভিন্ন ওখানকার গ্রামবাসীরাই থাকা খাওয়ার ব্যবস্থাটা করে দেয়, তার বদলে পয়সা দিতে হয়। তো সেরকমই এক জায়গায় ওরা ওঠে। এবার ডক্টর গাঙ্গুলি যেটা লিখেছেন যে উনি ছোট থেকেই প্রচণ্ড, মানে ওনার অনুসন্ধান ওনার বিষয়ে খুব বেশি, মানে কিছু একটা উনি যদি দেখতেন তো সেইটাকে না মানে উনি পুরোপুরি দেখার চেষ্টা করতেন। মানে কিছু একটা হয়তো উনি শুনেছেন, আভা বা আবছা আবছা কিছু একটা হয়তো শুনেছে, তো সেটা যতক্ষণ না পর্যন্ত উনি পুরোপুরি জানছেন, পুরোপুরি বুঝছেন, পুরোপুরি ব্যাপারটা সম্পর্কে ওনার ধারণা হচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু ওনার মানে উনি টানা চেষ্টা করতেন ব্যাপারটা সম্পর্কের মধ্যে থাকতে। প্রচণ্ড ইনকুইজিটিভ মাইন্ড আর কি। তো ওখানে প্রথম দিনটা তো মানে ঘোরাফেরা করেছে আশেপাশে, যখন একটা বেশ ট্রেকিং করার মতো একটা জায়গা ছিল সেখানটা গেছে, খাওয়া দাওয়া করেছে। তো ওই যে বাড়ির যে ভদ্রলোক আর ভদ্রমহিলা ছিলেন, যাদের বাড়িতে তো ওনারা গেস্ট হিসেবে উঠেছিলেন, তো তাদের সাথে যখন সন্ধেবেলা গল্প হচ্ছে, তো তখনই ডক্টর গাঙ্গুলি আরও যারা ডক্টর ছিলেন, তো সবাই বলছে যে এখানে আর কি কি দেখার আছে। তো তখন লোকটা বলছে যে অমুক জায়গাটা ভিউ পয়েন্ট আছে, অন্য একটা জায়গাটা ঝর্ণা আছে, পাহাড়ি ঝর্ণা, বলছে এগুলো তোমরা দেখবে। আর তখন বলছে যে ঠিক আছে, এগুলো তো আমরা পাহাড়ি জায়গায় কমন দেখেই থাকি, আর কি এখানে স্পেশাল দেখার আছে। এবার যখন আর কি ওনারা বাইরে বেরিয়েছিলেন ওইখানটায় এসে, তো সেখানে ওনারা একটা রেস্টুরেন্ট নয় ঠিক, একটা ধাবা মতো একটা ছোট্ট লোকাল জায়গা ছিল। তো সেখানে না এই ডক্টর গাঙ্গুলি একজনকে ওই চা খেতে খেতে একটা কথা বলতে শুনেছিল, যে মানে হিন্দিতেই আর কি তার নিজের মধ্যে কথা বলছিল। তো বলছে যে
ওই পাহাড়ের উপরে একটা নাকি বাড়ি আছে। মানে কেউ একজন কাউকে বলছিল কোনো একটা কথা বা কোনো একটা জায়গায় যাওয়ার জন্য। তো তখন ওই ভদ্রলোক চা খেতে খেতে নাকি বলছিল যে না, ওই বাড়িটার ওখানে যদি হয় তাহলে কিন্তু বিকেলের পরে যাওয়ার দরকার নেই, পরের দিন সকালে যেতে হবে। এবার ডক্টর গাঙ্গুলি সেটা শুনেছেন। তো এবার উনি না মানে তখন ওখানেই জিজ্ঞেস করেছে যে আপনারা কোন বাড়ির কথা বলছেন। তো ওই লোকগুলার কোনো উত্তর দেয়নি সেরকম, বলেছে না না কিছু না, এরকম কোনো ব্যাপার নয়। তো যেহেতু মানে ডাক্তারদের দেখবেন যে ওরা যেমন পেশেন্টকে দেখেও অনেক কিছু মানে বুঝতে পারে যে তার কি প্রবলেম থাকতে পারে, তাকে জিজ্ঞেস করে। তো এটা না এনাদের মধ্যে বেশিরভাগ ডক্টরের ক্ষেত্রে কিন্তু এটা একটা মানে তার ক্যারেক্টারের মধ্যে চলে আসে যে কিছু একটা দেখলে সেটাকে নিয়ে গভীর চিন্তা করা বা সেটা পুরোটা না জানা অবধি শান্তি না পাওয়া, এরকম ব্যাপারগুলো কিন্তু ডক্টর গাঙ্গুলির মধ্যে অলরেডি ছিল। তো ওখানে যেহেতু উনি সদুত্তরটা পায়নি, তো উনি তখন যাদের ওখানে ওই হোমস্টে আর কি যারা মালিক, তো সেই ভদ্রলোককে জিজ্ঞেস করেছে সন্ধ্যাবেলা যে এরকম একজনকে আমি জিজ্ঞেস করলাম, কেউ একজন কাউকে বলছিল যে ওই পাহাড় কে উপর উস বাংলো কে সামনে হাম নেই যায়েঙ্গে, তো ব্যাপারটা কি, কোন পাহাড়ের উপরে কোন বাংলোর কথা। তো তখন না ওই ভদ্রলোক একটু অবাক দৃষ্টিতে ওনার দিকে তাকায়। এবার বাকিদেরও একটু ইন্টারেস্ট হয়েছে যে পাহাড়ের উপরের কোন বাংলো সেটা একটু দেখা উচিত, কারণ ওই যে চারজন গেছিল সেই চারজন কেউই কিন্তু পাহাড়ি নয়, ঠিক আছে। এই ডক্টর গাঙ্গুলি যেমন বাঙালি, আর একজন ছেলে সে হচ্ছে গিয়ে দিল্লি থেকে এসছে, আরও দুজন বাকি জায়গার। তো সবার কাছে ওই পাহাড় পাহাড়ি বাংলো ব্যাপারটা বেশ এক্সাইটিং। তো তখন অন্য দুজন জিজ্ঞেস করছে যাচ্ছে ওই বাংলোটায় কি কি দেখা যায় মানে বা থাকার কোনো ফেসিলিটি আছে, তাহলে আমরা একদিন পাহাড়ি বাংলোতেও থাকতে পারি, আপনাদের এখানে পেমেন্ট করেছে, আমরা টাকা নিতে চাই না, কিন্তু একদিন আমরা তাহলে ওই বাড়িতে গিয়ে থাকবো। তো তখন ওই ভদ্রলোক মানে যাদের আর কি যাদের হোমস্টেতে আর কি ওরা আছে, তো সে বলে যে আরে না না না, ওরকম কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি এখানে একটা বাংলো আছে, মানে এখান থেকে মানে উনি আর কি হাত দিয়ে দেখাচ্ছেন যে এখান থেকে সোজা পাহাড়ের দিকে হেঁটে যেতে হয়। আর মানে পুরো একদম খাড়াই পাহাড়। তো ওইখানে নাকি বহু বছর আগে একটা দম্পতি, মানে তারা খুব ওয়েলদি ছিল, তাদের প্রচুর পয়সা ছিল, তো তাদের হঠাৎ করে শখ হয়েছিল যে তারা পাহাড়ি বাংলোয় থাকবে। তো ওই রকম একটা খাড়া পাহাড়ের উপরে ওরা একটা পুরো কাঠের বাংলো করে, মানে বেশ বড় সড়ো একটা বাংলো। এটা বহু বছর আগে। তো বলছে যে ওই বাংলোটাতেই তো এখন আর কেউ থাকে না, খুব পরিত্যক্ত মতো অবস্থায় আছে, কিন্তু ওই বাংলোটাতে সবাই আর কি ভাবে যে যাওয়া ঠাওয়া উচিত না, কেউ তো থাকে না। তো তখন এই ডক্টর গাঙ্গুলির মনে হয়েছে যে থাকে না আবার কি করে হতে পারে, এরকম একটা পাহাড়ি জায়গাটা বাংলো করেছে। বলছে যে বাংলোটা কি খুব ছোট, বলছে না বাংলোটা বিশাল বড় এবং যথেষ্ট বড় আর কি, এবং পুরো কাঠের, আর ভিতরটায় নাকি অনেকেই দেখেছে যে খুব সুন্দর, মানে ভিতরের ইন্টেরিয়ারটা একদম দারুণ করে করা। তো তখন ডক্টর গাঙ্গুলি আর বাকি লোকেরা বলছে তাহলে কেউ থাকে না কেন, নিশ্চয়ই কারোর নামে আছে, কেউ নিশ্চয়ই মেনটেন করে, নাহলে এভাবে একটা কাঠের বাংলো পাহাড়ের উপরে এরকম করে বানানো। তো তখন ওখানে ওরা চারজনে যে ছিল, তো তারা নিজেদের মধ্যেই বলা কওয়া করে যে চলো কালকে তাহলে যাওয়া যাক, বাংলোটা দেখে আসি। তো এই ভদ্রলোক একটু বয়স্ক ছিলেন, তো বলছে যে একদম তোমরা যেও না, তোমরা জোয়ান ছেলে, তোমরা আগামী দিনে ডাক্তার হবে, মানুষের চিকিৎসা করবে, কত ভালো ভালো কাজ করবে, তোমরা এই ভুতুড়ে বাংলোতে কেন যাবে। মানে এইটা না মানে উনি একদম মানে মুখ ফসকনার বেরিয়ে গেছে যে ভুতুড়ে বাংলোতে কেন যাবে। ব্যাস এইবার তো সকলের ইন্টারেস্ট একদম চরম লেভেলে পৌঁছে গেছে। বলছে আপনি কি বললেন, এটা ভুতুড়ে বাংলো, এটা ভুতুড়ে বাংলো কি করে হলো, আপনি তো বললেন যে বাংলোটায় কেউ থাকে না, কেউ না থাকলে সেটা কি ভুতুড়ে বাংলো হয়ে যায়। আমাদের ওখানেও তো মানে যারা আর কি যেখান থেকে এসছে, কেউ বলছে কলকাতা, কেউ বলছে দিল্লি, বলছে আমাদেরও তো ওখানে অনেকে নিজেদের ফ্ল্যাট কিনে রেখে থাকে না, তাই বলে কি সেটা কি ভুতুড়ে হয়ে যায়, এটা আবার কীরকম কথা, আপনারা এই ধরনের সুপারস্টিশন মানেন কেন গ্রামে। তো তখন ওই ভদ্রলোক মানে ডাক্তার, তারা তারা নিজেদের র্যাশনাল থিঙ্কিংয়ের কথা বলছে, তারা যুক্তি তর্ক দিয়ে কথা বলবে, এটাই স্বাভাবিক, তো ওরাও তাই বলেছে। এবার দেখুন, সব জিনিস তো আর যুক্তিতর্কের মধ্যে হয় না, কিছু কিছু বিষয় থাকে, কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো কিন্তু যুক্তি তর্ক সায়েন্সেরও ঊর্ধ্বে। তো ভদ্রলোক যখন এসবগুলো শোনেন, তো উনি তখন বলেন যে দেখো তোমরা তো আমার থেকে অনেক ছোট, আমার ছেলে মেয়ের সব বিয়ে হয়ে গেছে, তো তোমরা আমার ছেলে মেয়ের থেকেও বয়সে ছোট, তো তোমাদেরকে একটা কথা বলি, এই যে বাংলোটা, এই বাংলোটা কিন্তু বহু পুরনো। বলছে যে কেন, সবাই আর কি জিজ্ঞেস করছে যে আপনারা গ্রামে থাকেন, আপনারা সুপারস্টিশন নিয়ে থাকেন, আপনারা একটা বাড়িতে কেউ থাকে না, ভুতুড়ে বাংলো বলে দিচ্ছেন, এই কথাগুলো শোনানো একটু খারাপ লেগেছে যে দেখো এই ছেলেগুলো এরকম বলছে। তো তখন বলছে যে দেখো
তোমরা ডাক্তার, তোমরা বৈজ্ঞানিক দিক থেকে সমস্ত কিছুকে চিন্তা করবে, সমস্ত কিছু মানে লজিক দিয়ে ভাববে, এটাই স্বাভাবিক। কিন্তু এটাকে কিন্তু একদিন দুদিনে কেউ এটাকে ভুতুড়ে বাংলো বলছে না। এই ভুতুড়ে বাংলো বলার পিছনে কিন্তু প্রচুর কারণ আছে। তো তখন ডক্টর গাঙ্গুলি আর এরা মানে এটা বলে উনি আর কি চলে যাচ্ছিলেন। তো বাকি যারা ওনারা ছিলেন সবাই বলছে, না না আপনি কেন বলছেন, মানে কিসের জন্য এখানকার লোকেরা ওটাকে ভুতুড়ে বাংলো বলে সেটা একটু বলুন। তো তখন ভদ্রলোক বলছে যে এই বাংলোটা আজ থেকে বহু বছর আগে বানানো হয়েছিল এবং সেখানে একটা কাপল থাকতো। এবার কাপলটা যখন থাকতো তারা কিন্তু মানে সারা বছর থাকতো এরকম নয়, আসতো মাঝে মধ্যে, আসতো আবার চলে যেত, আবার আসতো এরকম। আর বাংলোটা কিন্তু তখন সুন্দর করে পাঁচিল দেয়া ছিল, কাঠের পাঁচিল, তারপরে প্রচুর গাছ লাগানো, আর পাহাড়ের একদম উপরে। ওখানে মানে রীতিমতো আর কি সেই সময় আর কি ওনারা শুনেছিলেন যে ওই বাংলোটা বানানোর জন্য আলাদা করে লোককে পাহাড়ের নিচ থেকে আর কি ইট কাঠ সব বয়ে বয়ে নিয়ে গিয়ে কিন্তু মানে কাঠেরই মেইনলি বাংলোটা, কিন্তু কিছু কিছু জায়গায় আর কি ছোটো ছোটো ইটের টুকরো দিয়ে ডিজাইন করা আছে। তো অনেক কষ্ট করে অনেক পয়সা খরচা করে ওনারা বাংলোটা বানিয়েছিলেন। তো এরপরে মানে ওনারা আসতে যেতেন, আর যেহেতু আশেপাশের জায়গাটা মানে একদম রকম পাহাড়ের জায়গা, পাহাড়ি জায়গা, তো ওখানে ওঠা নামার একটা বিশাল প্রবলেম রয়েছে। তো সেই জায়গাটা না মানে আর কোনো বাড়ি ছিল না, এখনও নেই, ইভেন এখনও নেই। তো তখনও কোনো বাড়ি ছিল না। তো ঘটনা হচ্ছে যে ওইখানটায় ফলে রেগুলার কিন্তু ওদের সাথে কারোর দেখা হতো না। ওরা হয়তো মানে পাহাড়ের পথ দিয়ে হেঁটে উঠছে বা নামছে, আর ওরা খুব মিশুকে ছিল, যে কাপলটা ছিল খুব মিশুকে। তো সবার সাথে কথা বলতো, তো সেই জন্য সবাই বুঝতে পারতো যে ওরা এসেছে বা ঢুকলো, বা বেরিয়ে যাওয়ার সময় হয়তো কাউকে বলে গেল যে আমরা এতদিন থাকলাম এবার বেরিয়ে যাচ্ছি এরকম। আর ওইটা যেহেতু একেবারে পাহাড়ের টঙে, ফলে ওখানে কিন্তু কারোর মানে কোনো কাজের দরকারে কিন্তু ওইখানটায় মানে কেউই যেত না। আর পুরো এরিয়াটা ওরা কিনে নিয়েছে, ফলে ওখানে আর কোনো পাশে প্রপার্টি কেনার মতো সেরকম জায়গাও নেই, আর বাকি জায়গাটায় বন জঙ্গল গাছপালা এরকম। তো একবার নাকি ওখানে কোনো কারণে দুটো মানুষ যায়, কারণ যেহেতু আশেপাশে প্রচুর গাছ আছে, তো ওরকমই খুব ঝড় বৃষ্টি হয়েছে। তো ওরা শুনতে পেয়েছে যে ওপরে মনে হয় কোনো গাছ ঠাছ পড়েছে। তো একজন কি করেছে, দুজন মানে ঝড় ঠড়ের পরে উপরের দিকে গেছে, ওই ওদের ওই পাহাড়ি জায়গাটা, খুব স্টিপ রাস্তাটা। তো গেছে, গিয়ে ওই গাছ সরানোর জন্য গেছে। তো গিয়ে দেখতে মানে মানে আর কি বুঝতে পারছে যে ওই বাড়িটার আশপাশ থেকে প্রচণ্ড দুর্গন্ধ বেরোচ্ছে। তো দুর্গন্ধ যখন শুকেছে সবাই, তো এবার সবাই মানে দুজন ভাবছে যে মানে সবাই জানতো যে এখানে একটা কাপল থাকে। তো প্রথমে নক করেছে, এবং নক করার পরে বুঝতে পারছে যে এই বাড়িটা থেকেই গন্ধটা বেরোচ্ছে। তো গ্রামের লোকেরা একটু ভাবলো যে না, ওরা দুজন ভাবলো যে না, গ্রামের বাকি লোকেদেরকে এটা খবর দেওয়া উচিত। তো ওরাও ওই পাহাড়ি পথ বেয়ে এসে আবার নিচে এসে গ্রামের লোকেদেরকে বলেছে যে এরকম এরকম উপরের ওই বাংলো যেটা আছে একদম পাহাড়ের উপরে, তো ওই ঘরটা থেকে খুব দুর্গন্ধ বেরোচ্ছে, কোনো দুর্ঘটনা ঘটেনি তো, চলো সবাই মিলে যাই। তো সবাই মিলে গেছে। এবার গিয়ে যখন ওরকম দরজা ধাক্কাধাক্কি করা হচ্ছে, তো কাঠের দরজা বুঝতেই পারছেন, খুব বেশিক্ষণ ধাক্কাধাক্কি করলে সেটা ভিতর থেকে যতই লক করা থাকুক সেটা খুলে যাবে। তো ওটা খুলে যায়, এবং খুলে যাবার পরে সবাই যেটা দেখে সেই দৃশ্য একেবারে যাকে বলে খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। সেটা হচ্ছে যে দেখে ওই কাপল দুজন আর বেঁচে নেই। ওনারা ওখানেই মানে শায়িত অবস্থায় রয়েছে, এবং ওনারা যে মানে কতদিন আগে মারা গেছে সেটাও কিন্তু বোঝা মুশকিল। কারণ অনেকটাই মানে কি বলবো, একটা মানে এরকমভাবে যদি পড়ে থাকে শরীর, একটা মানুষের শরীর, তো সেটা যদি প্রাণহীন শরীর পড়ে থাকলে বুঝতেই পারছেন একদিন দুদিন 3 দিন 4 দিন যতই ঠান্ডার জায়গা হোক আস্তে আস্তে তারও ক্ষয় হবে। তো তারপরে তো ওখানকার প্রশাসনকে খবর দেওয়া হলো, তারা এসে নিয়ে গেল, এবং বুঝতে পারলো যে তারাই আর কি খবর বললো যে ওনারা কিন্তু মোটামুটি 4 থেকে 5 দিন আগেই মারা গেছেন। তো মানে ওখানকার গ্রামের লোকেরা তো খুব অবাক যে কি করে হলো ঘটনাটা। আর ঘরের মধ্যে কিন্তু কোনো রকম মানে ওনারা খুবই ওয়েলদি ছিল সেটা সবাই জানতো, কিন্তু ভাবছে যে কে এটা করবে। কারণ ঘরে কোনো লুটপাট হয়ে থাকলে বা কোনো টাকা পয়সা লুটপাট যদি হয়ে থাকতো, তাহলে ঘর ওলটপালট করা থাকতো। আর ওনাদের যে কিভাবে ওনারা মারা গেছিলেন সেটাও কিন্তু মানে ঠিকঠাক মতো বোঝা গেল না। মানে কেউ এসে ওনাদেরকে কিছু করেছিল নাকি কি করেছিল, কিন্তু ঘরে কোনো রকম কোনো লুটপাট হয়নি, তার কোনো চিহ্ন পাওয়া যায়নি। কোনো রকম মানে বিশাল যে আঘাত শরীরে লেগেছিল সেরকমও কিছু নয়।
কিভাবে কি হলো সেটা কিন্তু কেউ বুঝতে পারলো না। আচ্ছা, এবারে ওনাদের যে মানে অ্যাকচুয়াল বাড়ি যেটা ছিল, যেখানে ওনারা সারা বছর থাকতো, সেটা হচ্ছে গুজরাট। এবার গুজরাট থেকে ওনারা এখানে এসে ভালো লেগেছিল, এখানে এসে বাড়ি করেছিলেন। কিন্তু ওনাদের বাড়ি ওখান থেকে মানে গুজরাট থেকে কেউ কিন্তু আসেওনি বা কেউ বাড়িটা দাবি করেনি পরবর্তী সময়। তো তখন ওখানে গ্রামের যারা ছিল তো তারা ভাবলো যে না, এনাদের তো একটা কাজকর্ম করা দরকার। আমাদের গ্রামে যখন এরকম ঘটনাটা ঘটলো, তো ওদের ওই যে বাড়িটা ছিল ওই বাড়িতে কিন্তু মানে সবাই কি করলো, গ্রাম থেকে যে তালা দিয়ে দিল এবং ওখানে ওনারাই কিন্তু একটা শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করলো। যে এভাবে এনারা কবে মারা গেছিলেন, কে কি কাজকর্ম করবে না করবে সেটা তো আমরা জানি না। তো যেহেতু ওই গ্রামেরই ওখান থেকেই মানে ওই পাহাড়ের উপরে ওনারা ওইভাবে ওনারা ওনাদের প্রাণ চলে গেছে, তো এরা এখান থেকে একটা নিজেদের মতো করে ছোটোখাটো একটা শ্রাদ্ধানুষ্ঠান করে। এবং করার পরে ওনারা ভাবলো যে না, বাড়িটাকে তো এভাবে রেখে দেওয়া যায় না। এরকম কি সুন্দর, ওনারা কত আশা করে বাড়িটা বানিয়েছিলেন, কত পয়সা খরচা করে। আর বাকিদের সাথে মানে গ্রামের লোকেদের সাথে যখন ওনারা ওই পাহাড়ি পথ দিয়ে একদম পাহাড়ের টঙে উঠতো, হেঁটে হেঁটেই উঠতো, তো তখন সবাইকে হাই হ্যালো করতো, কথাবার্তা বলতো। তারপরে ওনারা 2-3 বার গ্রামের লোকেদেরকে লাড্ডু মিষ্টি এনে বিতরণ করেছে, খাইয়েছে। তো ভাবলো যে না, আমরা একটা কাজ করি, ঘরটাকে তালা দিয়ে দিই। এবং তালা দিয়ে ওনাদের গ্রামের যে আর কি একজন করিতকর্মা লোক ছিলেন, মানে তার কথা আর কি গ্রামে অনেকে শুনতো টুনতো, তো তিনি আরও গ্রামের কয়েকজনকে নিয়ে গিয়ে পুরো বাড়িটা তালা দিয়ে আসে। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই ঘটনাটা কিন্তু অনেক দিন আগেকার। এবার যেই সময়কার আর কি ঘটনা, সেই সময় কিন্তু বললাম যে একদম পাহাড়ের পুরো টঙে বাড়িটা, এবং ওখানে আজ অবধি কিন্তু কোনো ইলেকট্রিসিটির কোনো খুঁটি নেই। এবার যখন ওখানে ওরা থাকতো, ওই ভদ্রলোক ভদ্রমহিলা যখন থাকতেন, তারা কিন্তু ওখানে প্রচুর টাইপের এমনি আলো জ্বালাতেন, মানে আলো দিয়ে বাড়িটাকে পুরো সাজিয়ে রাখতেন, একদম সুন্দর সাজিয়ে রাখতেন। মানে বিভিন্ন রকমের আলো, মানে হয়তো আগে থেকে চার্জ করা বা ব্যাটারির এরকম আলো দিয়ে ঘরের বাংলোর বাইরে থেকে শুরু করা, যেহেতু পাহাড়ের একদম টঙে পুরো চারিদিকটা অন্ধকার, তো ওনারা খুব জোরালো আলো জ্বালিয়ে রাখতেন যাতে জায়গাটা পুরো আলোকিত থাকে। আর যেহেতু ওই বাংলোটার আরও সামনে এবং পিছনের বেশ কিছু অংশ ওনারা কিনে নিয়েছিলেন ওই জায়গাটা, ফলে পুরো জায়গাটায় ওনারা রাতের বেলা সকালবেলা খুব পায়চারি করতেন। এবং কখনো কখনো কাউকে বলতো গ্রামের হয়তো যে আপনারা যদি উপরের দিকে আসেন, এই পাহাড়ের এখানে যখন আসেন একবার করে আসবেন, চা খেয়ে যাবেন, এরকম আর কি। খুব ভালো ব্যবহার ছিল। কিন্তু খুব রহস্যজনকভাবে যে ওনাদের সাথে যে কি হয়েছিল সেই রাতে, কি করে দুজনেই মারা গেলেন, কেউ কি এসে ওনাদের কোনো ক্ষতি করেছিল না কোনো শরীর খারাপ হয়েছে, সেটা কিন্তু কিছু বোঝা গেল না, কিছু জানাও যায়নি। তো যাই হোক, তো গ্রামের থেকেই সবাই ঠিক করলো যে ওনাদের ঘরে প্রচুর দামি দামি আসবাবপত্র রয়েছে, যে এগুলো চুরি হয়ে যেতে পারে বা এই খবরটা জানাজানি হওয়ার ফলে লুটফুট হতে পারে। তো ঘরটাকে পুরো তালা ঠালা দিয়ে চাবি রাখা হলো, যে কেউ যদি ওনাদের বাড়ির তরফ থেকে আসতে চায় বা এসে যদি যোগাযোগ করে, তাহলে আমরা তার হাতে এটা তুলে দেবো, কারণ কার নামে বাড়ি আছে আমরা তো কেউ জানি না। তো এটা হয়ে গেল। তো এবার সেভাবেই চলছে আর কি, ওখানে কেউ যায়ও না, কিচ্ছু না। এবারে আপনারা জানেন যে পাহাড়ি পথে কিন্তু প্রচুর পাকদণ্ডী থাকে, মানে পাহাড়ের গা কেটে 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 তো রাস্তাগুলো বানানো হয়। এবং সেই রাস্তাগুলো কিন্তু মানে এক পাহাড় থেকে অন্য পাহাড়ের রাস্তাগুলো দেখলে মনে হবে যেন সরু সরু পাকদণ্ডী, মানে দূর থেকে দেখলে খুব সরু মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি তো ওগুলো যথেষ্ট চওড়া হয়। এবং এক পাহাড় থেকে অন্য পাহাড়ের বাড়ি ঘর আলো সবই দেখা যায় কাছাকাছি হলে। তো একবার ওনাদেরই ওই গ্রামে একজন আসছিল বাসে করে, সে একটা কোথাও গেছিল, সেখান থেকে বাসে করে আসছে, তো আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে। এবার ওই যে জায়গাটা ছিল ওনাদের, যে পাহাড়ের টঙে যে বাড়িটা ছিল, সেই জায়গাটা না মানে উল্টো দিকের পাহাড় থেকে যখন ঘুরে ঘুরে রাস্তাটা আসে, ঘুরে ঘুরে যখন নামে, তখন দেখা যায়, মানে আলো থাকলে দেখা যায় দিনের বেলা। এবার সেদিন রাত হয়ে গেছে। তো রাত হয়ে যাওয়ার পরে তো একটা লোক দেখছে বাসের জানলা থেকে যে ওই পাহাড়ের টঙের উপরে ওই সেই বাড়িটা দেখছে পুরো আলো ঝলমল করছে, পুরো আলো ঝলমল করছে। মানে ওনারা থাকাকালীন যেরকম ওনারা ঘরের বাইরে ভিতরে, আমি ভিডিওটা পোস্ট করব, উনি একটা ভিডিও পাঠিয়েছেন,
তা আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর, কত মেনটেন একটা বাংলো। এবং আরও মানে ইন্টারেস্টিং বিষয় কি সেটাও আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে ওখানে সত্যিকারের ভৌতিক কার্যকলাপ হচ্ছে কিনা সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন দেখলে। আচ্ছা, তো উনি দেখছেন যে ওরকমভাবে লাইট জ্বলছে। তো উনি না মনে মনে ভাবছেন যে আচ্ছা, মানে উনি মানে বাড়িটা দেখে ভাবছে যে ভদ্রলোক ভদ্রমহিলা যখন থাকতেন উনি এরকমভাবে আলো ঝলমল করে রাখতেন, পাহাড়ের উপরে কোনো আলো নেই, ইভেন ওই জায়গায় কোনো, আমি বললাম যে কোনো বিদ্যুতের খুঁটি নেই, কোনো লাইট পোস্ট নেই ওখানে, মানে ইলেকট্রিসিটির তারের জায়গাই নেই, তবু ওরা কিন্তু ওই ব্যাটারি ফ্যাটারি দিয়ে লাইট ফাইট জ্বালিয়ে ওনারা খুব আলোকিত করে রাখতো। তো ভদ্রলোক ভাবছে কি যে আরে ওখানে আলোটা কি করে জ্বলছে, ওদের বাড়ি থেকে কি তাহলে কেউ এলো, তাহলে হয়তো আমাদের গ্রামের যার কাছে চাবি আছে তার থেকে হয়তো চাবি ঠাবি নিয়ে এসে ওরা হয়তো ঘরটা খুলেছে, আলো ফালো জ্বালিয়েছে, নতুন করে হয়তো ব্যাটারি চালিত আলো ঠালো এনেছে। এসব ভাবতে ভাবতে ওনার বাসটা তখন ওনাদের গ্রামে থামে। তো উনি বাস থেকে নেমে ভাবলো কি ব্যাপারটা একবার জিজ্ঞেস করি যে চাবিটা নিয়েছে কিনা। তো ওই ভদ্রলোক ওই গ্রামে যে গণ্যমান্য যে ব্যক্তি যে ছিল যার কাছে আর কি ওই বাড়ির চাবি ছিল তার কাছে গেছে, গিয়ে জিজ্ঞেস করেছে যে ওদের ঘরে তো বাড়িটা দেখলাম মানে বাসে করে আস্তে আস্তে একদম মানে আলো ঝলমল করছে, তো নিশ্চয়ই লোক গেছে না। তো তখন ওই ভদ্রলোক বলছে আমার কাছ থেকে তো কেউ চাবি নিতে আসেনি। তখন বলছে না আমি তো দেখলাম। তখন বলছে যে আচ্ছা তাহলে হয়তো ওরা তালা ঠালা ভেঙে ঢুকেছে, তাহলে তো কালকে সকালে একবার যেতে হবে, মানে ওই জায়গাটা না মানে পাহাড়ের যে পথটা ওটা অনেকটা উপরে কিন্তু। তো ভাবলো থাক অনেকটা রাত হয়ে গেছে আবার অতটা উপরে উঠতে হবে, তো ভাবলো যে ঠিক আছে কালকে সকাল সকাল আমি যাব, গিয়ে কথা বলে আসবো। তো ওই গ্রামের যার কাছে আর কি চাবি ছিল সেই বয়োজ্যেষ্ঠ গণ্যমান্য ব্যক্তি তিনি আরও দু তিনজনকে নিয়ে সকাল সকাল ওই পাহাড়ে একদম ওই টঙে উঠে একদম গেছে ওই বাড়িটার সামনে, গিয়ে দেখছে যে ঘরের ভিতরে কোথাও কেউ নেই এবং দরজা যেরকমভাবে উনি লক করে দিয়েছিল সেরকমই লক করা। উনি দেখছে যে তাহলে আলো কি করে জ্বললো, ঘরে কেউ নেই, যেরকম লক করা রয়েছে সেরকম ঘরে কেউ ঢোকারও কথা নয় কারণ কেউ তালা ভাঙেনি কিচ্ছু না। আর দেখছে বাড়িটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওনারা খুব সুন্দর করে শেপ করে আর কি সামনের গাছপালা কেটে রাখতে খুব শখ ছিল বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে রাখার। তো কি হলো ব্যাপারটা কিছু বুঝলো না। তো ওনারা একটু ডাকাডাকি করে যখন দেখলো যে না তালা যেরকম দেওয়া ছিল সেরকমই দেওয়া আছে, সমস্ত বাড়িটা একদম যেমন রাখা ছিল তেমনই আছে, তো তখন বুঝতে পারলো যে কেউ তো আসেইনি, কারণ এলে মানে ঘরে ঢুকবে কি করে, নয় তাকে তালাটা ভেঙে ঢুকতে হবে, কিন্তু তালা ভাঙার কোনো সাইন নেই, যেরকম তালা দেওয়া ছিল সেরকমই আছে। তো তারপরেও ভাবলো কি যে ভদ্রলোক ভাবলেন যে একবার ভিতরটা দেখি কোনো চুরি টুরি যায়নি তো জিনিস। তো উনি তালাটা খুলেছে এবং তালাটা খোলার পরে উনি ঘরটাকে যে অবস্থায় দেখলেন সেটা দেখে না উনি খুব আঁতকে ওঠেন, মানে খুব অবাক লাগে ওনার। সেটা হচ্ছে যে পুরো ঘরটার মধ্যে প্রত্যেকটা আসবাবপত্র ওনারা খুব সুন্দর কাঠের সোফা, বসার চেয়ার, টেবিল খুব সুন্দর একদম ভিন্টেজ আর্টের যেরকম হয় সেরকম করে বানিয়ে রেখেছিলেন। ঘরের প্রত্যেকটা জিনিস দেখছেন একদম সুন্দর করে সাজানো, কোথাও এতটুকু ধুলো নেই। ইভেন লাস্ট যখন ওনারা এসে তালা ঠালা দিয়ে গেছিলেন তখনও কিন্তু ঘরের দু একটা জিনিস এদিক ওদিক ছিল, কিন্তু এখন ওনারা যখন ঘরের ভিতর ঢুকে দেখেন যে ঘরটা একদম সুন্দর পরিপাটি করে সাজানো, মানে একসাথে যেন ঘরটায় কেউ থাকে। তো অবাক লাগলো ওনাদের, পুরো ঘরটা একবার খুলে ঠুলে দেখলো যে কোনো জিনিস এদিক ওদিক খোয়া গেছে কিনা দেখছে না। আবার ওনারা তালা দিয়ে নিচে চলে এলেন। এবার ওই যে পাহাড়ের যে রাস্তাটা দেখুন, এমনিতে পাহাড়ি মানুষেরা কিন্তু প্রচুর হাঁটতে পারে এবং ওরা কিন্তু অনেক এলিভেশন অবধি চড়াই উতরাই যেতে পারে, হয়তো আমরা অতটা পারবো না, যারা পাহাড়ি জায়গায় থাকার অভ্যেস নেই যাদের, তারা কিন্তু অতটা পারে না। কিন্তু এখানকার মানুষেরা যারা বিশেষত একদম পাহাড়ি জায়গায় থাকে, উঁচুতে থাকে, তারা কিন্তু অনেক মানে উঁচু উঁচু ঢাল জায়গা, পর্বতময় জায়গা কিন্তু তারা পায়ে হেঁটেই কিন্তু উঠতে এবং নামতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে। তো ওনারাও নেমে এসছেন, নেমে এসে বলছে যে না ওদের বাড়িতে তো যেরকম দেখেছিলাম সেরকমই আছে, বরং ঘরটায় ভিতরে ঢুকে দেখলাম কোনো কিছু চুরিও হয়নি, কিছু না, বেশ গোছানো সাজানো দেখলাম। তো সবার একটু অবাক লাগে যে তাহলে ও বললো, তো ওই ভদ্রলোককেও বলা হলো যে আপনি যে বললেন যে বাস থেকে আস্তে আস্তে আগের দিন দেখলেন যে পুরো বাড়িতে আলো জ্বলছে, ওরা যেরকম থাকাকালীন আলো জ্বলতো, তো ঘরে তো কেউই নেই। তো উনি বলছেন যে না আমি তো দেখেছি। তো ব্যাপারটা তখন মোটামুটি ভাবা হলো যে ঠিক আছে হয়তো ভুল দেখা হয়েছে বা কিছু, বা কোনো কারণে হয়তো আলোগুলো জ্বলেছিল।
এরপরে আরও একদিন কিন্তু অন্য মানে ওই গ্রামেরই অন্য একজন লোক মানে ওখানে গেছিল। তো সে যাওয়ার পরে দেখলো কিন্তু যে ওই বাংলোর আলো জ্বলছে, পুরো ঝলমল করছে আলো। এবারে সেই আলোগুলো যখন জ্বলা দেখলো তো সেও ভাবলো যে আরে আলো তো জ্বলছে, তাহলে নিশ্চয়ই এখানে কেউ থাকে। তো এরপরে মানে এই কথাটা যখন গ্রামে সবাই শুনলো যে আবার একজন দেখেছে ওদের বাংলোতে আলো জ্বলছে ভিতরে এবং বাইরে, সবার খুব অবাক লাগলো। তো পরের দিন গিয়ে তারা লাইটগুলোকে দেখছে যে কি আছে, লাইটগুলো কে জ্বালাচ্ছে, দেখছে যে না তালা যেরকম দেওয়া সেরকমই রয়েছে, ঘরে কোনো জিনিস চুরি যায়নি। এবং যে লাইটগুলো ছিল মানে এই ঘটনাটা কিন্তু ওরা মারা যাওয়ার প্রায় 3-4 মাস পরের ঘটনা বলছি। তো দেখছে যে যে লাইটগুলো জ্বলতো বাইরের দিকে ঝলমল করে, প্রত্যেকটা লাইটের কিন্তু ব্যাটারি শেষ হয়ে গেছে। ব্যাটারির লাইটগুলো যেগুলো ছিল বহুদিন চার্জ হয় না। তো দেখছে যে এই লাইটগুলো জ্বলা সম্ভবই নয়। আর ওখানে কোনো ইলেকট্রিকের পোস্ট নেই যে ইলেকট্রিসিটি থেকে লাইট জ্বলছে, সেরকমও কোনো কিছু নেই। তাহলে লাইটগুলো জ্বলছে কি করে? এবার গ্রামের মধ্যে একদিন এটা নিয়ে খুব আলোচনা হলো যে এরকম এই বাড়িটা রয়েছে, তো এই বাড়িটা অনেকেই মাঝে মধ্যে দেখছে যে আলো ঠালো জ্বলছে, ব্যাপারটা কি? তো সবাই মিলে বলল যে ঠিক আছে, আমরা গ্রামের কয়েকজন ওই বাড়িটার সামনে আমরা বিকেল বিকেল চলে যাব, গিয়ে আমরা লক্ষ্য করব মানে যে কে আলো জ্বালাচ্ছে, কে কি করছে। তো এরকম চিন্তা ভাবনা করা হলো। তো সবাই ভেবেছে নিশ্চয়ই ওখানে কেউ আসে, তার কাছে হয়তো কোনো ডুপ্লিকেট চাবি আছে বা কিছু, সে ওখানে থাকে, সেই হয়তো লাইট টাইটগুলো জ্বালায়, আবার সে তালা বন্ধ করে ভোর ভোর হয়তো বেরিয়ে যায়। এবার বিকেল বিকেল ওখানে যাওয়া হয়েছে। যাওয়ার পরে সবাই তো মানে মোটামুটি বাড়িটার কাছাকাছি আছে এবং সবার নজর বাড়িটার দিকে যে কি হয় সন্ধে পড়লে, সন্ধে নামলে আলো জ্বলে কিনা। তো প্রথমে যখন ওরা বিকেল নাগাদ আসে তো এসে বাড়িটায় প্রথমে যায়। তো বাড়িটায় যাওয়ার পরে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, বাড়িটার পাশে কিন্তু আগে মানে বাড়িটাকে ঘিরে একটা ছোট্ট 2.5 ফুটের মানে কাঠের একটা ওই ছোট ফেন্সিং মতো করা ছিল, পাঁচিল টাইপের। তো সেই পাঁচিলের ওখানেও একটা তালা দেয়া ছিল। তো দেখছে যে মানে সেই তালাটা খুলে সামনে গিয়ে সবাই দেখে এলো যে ঘরে কেউ নেই, এটা মেক শিওর করলো। এবার সবাই সন্ধে নামা অবধি ওয়েট করছে যে সন্ধ্যের পরে যদি লাইটটা জ্বলে তাহলে বুঝতে হবে এখানে কেউ আসে। ভালো কথা, সবাই ওয়েট করছে। তো দেখছে যে আলো জ্বলছে না। এবার তো সবাই ভাবছে যে তাহলে তো শিওর ওখানে কেউ আসতো। এবার এরকম করে যখন সবাই ভাবছে যে ঠিক আছে তাহলে হয়তো ওদেরই বাড়ির কোনো লোকজন আসছে বা কিছু, এই ভেবে ওরা যখন ওখান থেকে নেমে যাবে ঠিক তার আগের মুহূর্তে খেয়াল করে যে ওই বাড়ির লাইটটা জ্বলে গেল। ভাবুন, এবার তো সবার খুব অবাক হয়ে গেছে যে কি ব্যাপার, আমরা নিজেরা লাইটগুলো নিয়ে দেখেছি লাইটে কোনো মানে ব্যাটারি নেই, ওই লাইট জ্বলার কথা না, আর পুরো মানে ফুল ইন্টেন্সিটিতে জ্বলছে। আমি যখন আপনাদেরকে এবার ভিডিওটা প্লে করব, ভিডিওটা যখন আমি দেখাবো আপনারাও কিন্তু বুঝতে পারবেন, এবং আপনারা ভিডিওটা ভালো করে খেয়াল করবেন ওই মানে পুরো বাংলোর আশেপাশে, এটা একদম পাহাড়ের অনেকটা উঁচুতে একটা সমতল মতো, কিছুটা সমতল মতো জায়গা, আশেপাশে দেখবেন প্রচুর গাছপালা, প্রচুর আগাছাও রয়েছে, এবং কোথাও আশেপাশে কিন্তু কোনো বৈদ্যুতিক খুঁটি নেই। ফলে ওই বাড়িতে কোনো রকমভাবে কোনো ইলেকট্রিসিটির যোগ নেই, কোনো রকম কোনো সোলার প্যানেল লাগানো নেই যে সেখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে তাই জন্য ওই লাইটগুলো জ্বলছে। তো ওরা খুব অবাক হয়ে যায় যে লাইটটা কী করে জ্বললো। তো তখন ওনাদের মধ্যে একজন বলল যে না একবার তাহলে ঘরে বাড়িতে যাই, কারণ এটা কে জ্বালাচ্ছে, কে বাড়িতে থাকছে এটা জানাটা আমাদের খুব দরকার। ঘরে প্রচুর জিনিসপত্র আছে, হতেই পারে যে তার বাড়ির কোনো জন হয়তো এখন আসতে পারছে না, পরবর্তী সময় এলো। তো ওদের মধ্যে মানে দুজন ভাবে যে না এবার গিয়ে তাহলে জিজ্ঞেস করি কেউ তো আছে ভিতরে, তাকে নক করি। এবার প্রথমে তারা ওই মানে কাঠের যে ছোট্ট পাঁচিল মতো ছিল সেই ফেন্সিংটাকে খুলে ভিতরে গেছে। এবার ভিতরে গিয়ে নক করছে, ভেবেছে নিশ্চয়ই কেউ আছে। এমতাবস্থায় যখন নক করে দেখছে যে কেউ, আর দরজা কিন্তু অ্যাজ ইট ইজ তালা, কিন্তু তাও ওরা একদম শিওর হয়ে গেছে যে নিশ্চয়ই ঘরের ভিতরে কেউ না কেউ আছে, কারণ বাংলোর ভিতরে ওরা কাছের জানলা দিয়ে দেখতে পাচ্ছে যে আলো জ্বলছে। নক করছে, এবার এরকম নক করতে করতে যা 2-3 বার নকটা করেছে তার মধ্যে বিল্ডিংয়ের পুরো আলো বন্ধ হয়ে গেল, মানে ভিতরে ঘরের ভিতরের আলোও বন্ধ এবং বাইরের দিকে যে বড় বড় যে আলোগুলো জ্বালানো সেটাও বন্ধ।
ভাবুন একবার ওই পরিস্থিতিতে, আর বাকি বাকি দুজন কিন্তু বাইরে রয়েছে। এবার ওরা না কিছু বুঝতে পারছে না, মানে ওই সময়টা যখন আলোটা বন্ধ হয়ে গেল তখন কিন্তু ওদের কেমন যেন একটা আনক্যানি ফিলিংস আসা শুরু হলো। এবং ওরা ওইখানে দাঁড়িয়ে, মানে পুরো ঘুটঘুটে অন্ধকার, পাহাড়ি জায়গায় যদি অন্ধকার হয়, মানে যেখানে প্রচণ্ড জোরে আলো চলছিল, হঠাৎ করে যখন আলোটা নিভে যায় তখন কিন্তু চোখের সামনে পুরো একদম পিচ ডার্ক হয়ে যায়। এবার কিছু দেখতে পাচ্ছে না তো ওনারা, মানে কীরকম একটা মনে হয় যেন আনক্যানি ফিল হলো। এবার এবার ওরা না ভাবছে যে কী করবে, এবার এগোতেও পারছে না পিছোতেও পারছে না। তো কোনো রকমে ওরা মানে হাতড়ে হাতড়ে আর কি নামার যখন চেষ্টা করছে তখন ওই দুজন যে লোক এসেছিল সেই দুটো ভদ্রলোকই বুঝতে পারছে কেউ একটা ওদের পা দুটোকে খুব কষে চেপে রেখেছে, মানে ওদেরকে নামতে দেবে না। ঠিক আছে, নামতে দেবে না। তো এবার দুজনেই বুঝতে পারছে যে কি হচ্ছে। তখন একজন বলছে আরে আমার পাটা মনে হচ্ছে যেন কিছু একটা আটকে গেছে। তো অন্যজন বলছে তোমারও মনে হচ্ছে, আমারও মনে হচ্ছে আমার পা দুটো কিছু আটকে গেছে। কোনোভাবে ওরা এগোতেও পারছে না পিছোতে পারছে না, আর পুরো পুরো চোখের সামনে অন্ধকার, কিচ্ছু দেখতে পাচ্ছে না, মানে কিচ্ছু না মানে কিচ্ছু না, একে অপরকেও পাশাপাশি দেখতে পাচ্ছে না। এইরকম যখন হচ্ছে তো তখন একটা কথা ওরা শুনতে পাচ্ছে হিন্দিতে। মানে ওই দুটো লোক পালাতে চাইছে, বুঝতে পারছে কিছু একটা আনক্যানি হচ্ছে, কিছু একটা তো নর্মাল নয়। কারণ ওরা ঘরের ভিতরে যখন ঘরের সামনে গিয়ে যখন নক করলো তখন ভিতর থেকে কোনো আওয়াজ আসেনি, কিন্তু ভিতরে আলো জ্বলছিল আর বাইরেও কোনো কিছু নেই। তো এমতাবস্থায় ওইরকমভাবে যখন পা দুটো আটকে গেছে তখন দুজনেই বুঝতে পারছে কিছু তো একটা গন্ডগোল হচ্ছে। সেই সময় ওরা বুঝতে পারলো ওদের কানের সামনে কেউ একটা, যেন একটা মহিলা কণ্ঠে কেউ বলছে আমাদের এখানে এসো না, আমাদেরকে আমাদের মতো থাকতে দাও, আমাদের এখানে একদম এসো না, এই বাংলোর ভিতরে একদম আসবে না, এরকম করে কেউ বলছে। এরকম কিন্তু আমি বাংলায় বললাম, এটা হিন্দিতে বলছে। ঠিক আছে, একদম মহিলা কণ্ঠে। এই জিনিসটা যখন শুনেছে দুজনেই কিন্তু শোনে, দুজনে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং ওরা বুঝতে পারছে যে ওদের শরীরটা ওদের আর কন্ট্রোলে নেই। ওরা বুঝতে পারছে, কিন্তু পালাবে বা চিৎকার করবে সেই ক্ষমতা ওদের শরীরে নেই। মনে হচ্ছে ওদের পুরো পিঠের পিছন থেকে, মানে মাথার নিচের ঘাড় থেকে পুরো পা অব্দি মনে হচ্ছে যেন কেউ সেঁটে রেখে দিয়েছে ওদের। একটা মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে না এবং একটা পা ওরা এগোতে পারছে না। এইরকম যখন ঘটনা ঘটে তখন না মানে ওরা বুঝতে পারছে না কি করবে। তো আবার ওই মহিলা কণ্ঠে সেম কথা আরেকবার বলে যে তোমরা এখানে এসো না, আমাদেরকে আমাদের মতো থাকতে দাও, তোমরা কেউ বাংলোর দিকে আসবে না, এই ভিতরে তোমরা কেউ আসবে না। এইটা বলে লাস্টে মানে আপনাকে ধরুন কেউ পিছন থেকে খুব টেনে রেখে দিয়েছে এবং আপনি খুব জোরে হয়তো সামনের দিকে এগোনোর চেষ্টা করছেন, মানে আপনি আপনার শরীরের পুরো বল দিচ্ছেন সামনের দিকে দৌড়ে ছুটে যাওয়া, কিন্তু আপনাকে পিছন থেকে যদি কেউ জাপটে ধরে রাখে তাহলে যেরকম একটা ফিলিং থাকবে ঠিক সেরকম এক্ষেত্রে হয়। এবং দ্বিতীয়বার যখন এই মহিলা কণ্ঠে কথাটা আসে তখন কিন্তু একটা ঘটনা ঘটে। সে ঘটনাটা কী ছিল, হঠাৎ করেই পুরো বাড়ি সহ পুরো বাংলোর আলোটা মানে ওই প্রচণ্ড যে ইন্টেন্সিটির যে আলো, সে আলোগুলো জ্বলে ওঠে এবং ওদেরকে মনে হলো যেন কেউ ধাক্কা মেরে ওই বাংলো থেকে দূরে সরিয়ে দিল। পুরো ধাক্কা মেরে ওরা মুখ থুবড়ে পড়ে এবং এতটাই জোরে ওরা মুখ থুবড়ে, বা দুটো বড় বড় মানুষ তারা যদি ফট করে পড়ে যায় তো তাদের একটা পড়ে যাওয়ার আওয়াজ হবে এবং সেই আওয়াজে বাকি যে দুজন বাইরে ছিল তারাও চলে আসে। তো এইটা যখন হয় ওরা মানে যখন ওরকম মুখ থুবড়ে পড়েছে লোক দুটো, ওরা কোনো রকমে ওখান থেকে উঠে ওখান থেকে দৌড় মারে এবং বাকি যে দুজন ছিল তাদেরকেও বলে তোমরা এখানে একদম থেকো না, চলো এখান থেকে নামি। তো ওইখান থেকে ওই যে ওরা নেমে চলে আসে, তারপরে কিন্তু একদম ওই ওই অন্ধকারের পাহাড়ি পথ, ওইটা একদম পাহাড়ের একদম উপরে, পাহাড়ের টঙে হচ্ছে ওই বাংলোটা, সেখান থেকে ওরা নেমে এসে পুরো নিচে ওদের গ্রামের সবাইকে ঘটনাটা বলে যে এরকম এরকম ওরা শুনেছে, এরকম এরকম ওদের পা দুটো আটকে রেখে দিয়েছিল, পুরো শরীর ওদের অবশ হয়ে গেছিলো আর সারা শরীরে কিন্তু ওদের 2-3 দিন ব্যথা থাকে। এরপর থেকে ওই বাংলোতে মাঝে মধ্যেই কিন্তু আলো জ্বলতে দেখা যায় এবং এই কথা যখন গ্রামে বলে ওনারা তো অনেকে বিশ্বাস করে, অনেকে সে সময় বিশ্বাস করেও না।
তো তারপরেও আরও 2জন 3জন 4জন ওই গ্রাম থেকেই, তারাও ওই মানে অনেকে ভেবেছে, অনেকে তো অনেক রকমের মানসিকতা থাকে বুঝতেই পারছেন, কেউ ভাবে যে এই বাড়িটার কোনো দাবিদার নেই, চলো আমরা গিয়ে কিছুদিন থাকি, যদি কেউ কখনো চাইতে আসে দিয়ে দেবো। তো এরকম মানসিকতা নিয়ে কিন্তু ওই বাংলোতে 2-3জন ঢোকারও চেষ্টা করেছিল। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে সেই বাংলোতে কিন্তু কেউ ঢুকতেই পারেনি, সেই বাংলোতে কেউ ঢুকতেই পারেনি। এবং একবার নাকি ঝড়ে ওই সামনে যে কাঠের যে ছোট্ট 2.5 ফুটের যেটা ছোট পাঁচিল মতো করা ছিল, সেই ঝড়ে সেই পাঁচিল পড়ে যায়। ওই তালা, যে সেই তালাও একদিন দেখা যায় যে খুলে নিচে পড়ে রয়েছে। কিন্তু অদ্ভুত বিষয় যে ওই ঘরে কোনো তালা দেয়া নেই, কিন্তু ওই ঘর কিন্তু কেউ খুলতে পারে না, আজ অব্দি ওই দরজা কেউ খুলতেই পারে না। এবং ওখান থেকেও 2-3জন ওই গ্রাম থেকে আরও চেষ্টা করেছে, 4-5জন যাওয়ার, কেউ খুলতে তো পারেইনি, কেউ ভিতরে ঢুকতে তো পারেইনি। উল্টে মানে একজন নাকি খুব জোরাজুরি করছিল, দরজায় প্রচুর ধাক্কা ঠাক্কা মারছিল, তাকে নাকি অনেকবার ছিটকে ছিটকে ফেলে দেয়। এবং যখন এই ঘটনাটা তখন অন্ধকারে ঘটে, অন্ধকার করে তোকে ছিটকে ফেলে দেয়। তারপরেও যখন সে শোনেনি, তাকে নাকি এত মানে মানে কীরকম যেন তার সাথে হয় সেটা নিজেও জানে না, সে সে কিন্তু খুব বাজে রকমভাবে কিন্তু ইনজিওর হয়, তার হাত ভেঙে যায়, তার পা ভেঙে যায়। এবং সে কিন্তু প্রায় 8 মাস শয্যাশায়ী ছিল। সে মানে একবারে সেদিন ঠিক করে নিয়েছে সেই দরজা ভেঙে হলেও ভিতরে ঢুকবে, এবং সে ওই বাড়িটা ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু ওই যে বলে অতি লোভ থাকলে মানুষের ক্ষতি হবেই। তো এরকম করে গ্রামের প্রায় 6-7জন 8জন মতো ওইখানে যাওয়ার চেষ্টা করে, অনেকে দরজা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করে, তালাটা অবধি ভাঙতে পেরেছিল, কিন্তু ঘরের দরজা কেউ এক চুল সরাতে পারেনি, কেউ জানলায় একটা কাঁচ ভেঙে জানলা ভেঙে ঘরে ঢুকতে পারেনি। এবং উনি বলেন যে ওই বাড়িতে কিন্তু আজও এমনি সময় হয়তো গেলে লাইট জ্বলা থাকে না, কিন্তু কেউ যদি সামনে এগোতে চায় তাহলে কিন্তু ফট করে আগে লাইটটা জ্বলে নেয়। এবং এই বিষয়টা যেহেতু বহুদিন হয়েছে এই ঘটনাটা, মানে এখন সবাই জেনে গেছে যে ওই বাড়িটা ওই পাহাড়ের মানে ওই পাহাড়ও কে উপর মে ও মানে ভৌতিক বাংলো যেটা ওরা বলে, তো সেই পাহাড় কে উপর মে উস বাংলো উসমে ভূত রেহতা, এটা সবাই ওখানকার জানে, মানে এটা খুব ওয়েল নোন স্টোরি আর কি ওই গ্রামের। তো তখন বলছে যে মানে ওই ভদ্রলোক যে বাড়িতে আর কি ডক্টর গাঙ্গুলি এবং ওনার আরও 3জন যারা ডক্টর ছিলেন, তো তারা যারা ওইখানে ঘটনাটা শুনছিলেন, তো সেই ভদ্রলোক বলছে যে এখন ওখানে মাঝে মধ্যে এমনি এমনি লাইট জ্বলতে দেখা যায়। আবার এরকমও হয়েছে যে কেউ হয়তো আউট অফ কিউরিয়াসিটি, কারোর বাড়িতে হয়তো আত্মীয় এসে সে হয়তো শুনেছে, শুনে হয়তো গেল, বলছে যে লাইট ওখানে নিজে থেকে জ্বলে যায়, মানে কোনো লোকজন যদি দেখে, লোকজন দেখলেই লাইটগুলো জ্বলে যায়। এবং লোক যখন ওখান থেকে চলে যায় আবার কিছুক্ষণ পরে নাকি লাইটগুলো নিভে যায়। এবার দেখুন, লাইট জ্বলা বা নেভা এটা অনেক সময় সেন্সার কন্ট্রোলডও হয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে ওখানে কোনো পাওয়ার সোর্স নেই, কোনো সোলারে চলে না, কোনো ব্যাটারি চলে না, কেউ পুরো পরিত্যক্ত বাংলো, ওখানে কেউ যায় না। কিন্তু অদ্ভুত বিষয় অনেকগুলো রয়েছে, সেটা হচ্ছে আপনারা এবার আমি ভিডিওটা স্ক্রিনে রাখছি, আপনারা দেখবে। তো তার আগে বলে নিই, আপনারা যখন ভিডিওটা দেখবেন আপনারা দেখতে পাবেন যে ওখানে আশেপাশে কিন্তু কিচ্ছু নেই, পুরো পরিত্যক্ত একটা পাহাড়ে, মানে এই ডক্টর গাঙ্গুলি এবং ওনারা আরও 3জন, ওরা কিন্তু ওই পাহাড়ি জায়গা দিয়ে পুরো রীতিমতো ট্রেক করে উপরে উঠেছিল, যথেষ্ট খাড়াই কিন্তু। তো সেখানে আশেপাশে আপনারা দেখবেন কোনো বৈদ্যুতিক খুঁটি নেই, ফলে ইলেকট্রিসিটি আসার কোনো জায়গা নেই, বাড়িটায় কেউ থাকে না। কিন্তু অদ্ভুতভাবে বাড়িতে কিন্তু বাড়িটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে পোড়ো বাড়ি বলতে আমরা যেরকম বুঝবো কালো হয়ে যাবে, ঠিকমতো জৌলুস থাকবে না, তারপরে কাঠের বাড়ি যেহেতু কাঠগুলো একটু পচে পচে যাবে, এরকম কিন্তু কিচ্ছু নেই। আর কোনো রকম বৈদ্যুতিক সোর্স না থাকা সত্ত্বেও ওইখানে কিন্তু আলোগুলো লোক দেখলে বা অনেক সময় নিজে থেকে সারা রাতও জ্বলে, এবং আজ অবধি কেউ একটা কাঁচ ভেঙে পর্যন্ত ভিতরে ঢুকতে পারেনি। এবার আমি স্ক্রিনটা রাখছি এবং এর পরবর্তী ঘটনাটা আমি এই ভিডিওটার পরে আপনাদেরকে বলবো। সেই পাহাড়ের টঙের উপরে ভৌতিক বাংলোটা দেখলেন তো? এই ভিডিওটা যখন আমি নিজে দেখেছিলাম না, আমার কিন্তু ভীষণ আনক্যানি একটা ফিলিংস এসেছিল।
আর ভাবুন, কোথাও কোনো পাওয়ার সোর্স নেই, তারপরেও পুরো বাংলোর চারিদিকে এত পাওয়ারফুল আলো কি করে এলো? এটা তো সত্যি, এটা তো মানে সায়েন্সও ফেল। এই বিষয়টা কিন্তু অনেকেই ওনাদের গ্রামেও অনেকে এসে এসে দেখার চেষ্টা করেছে, বোঝার চেষ্টা করেছে, জানার চেষ্টা করেছে যে সোর্সটা কোথায়, কিন্তু কেউ এটা কিন্তু কিচ্ছু করতে পারেনি। এবং আজ পর্যন্ত এই বাড়িটা ওই গ্রামে বা ওর আশেপাশে 4-5টা গ্রামে খুব পপুলার, বাট আজ অবধি ওই ঘরের ভিতরে কত দামি দামি আসবাব রয়েছে, কত কিছু রয়েছে, সেটা একটা জিনিসও কিন্তু কেউ চুরি করে নিয়ে যেতে পারেনি। অদ্ভুত বিষয়। যাই হোক, তো এই কথাগুলো যখন এই ডক্টর গাঙ্গুলি এবং ওনার আরও 3জন যখন কলিগ শোনেন, তো তারা তখন ঠিক করে যে ঠিক আছে, আমরা একবার যাব বাংলোটাকে দেখতে। তো ওই ভদ্রলোক বলে যে দেখো, তোমরা যেতেই পারো, কিন্তু আমি বলবো তোমরা দিনের বেলা যাও, আর বাংলোটাকে দূর থেকে দেখো, বাংলোর কাছে যাওয়ার চেষ্টা করো না, কারণ কি হবে, কি থেকে কি হবে সেটা কিন্তু কেউ জানে না। আর ওরা বিশ্বাস করে, ওদের গ্রামের সকলে বিশ্বাস করে যে হয়তো এমন কোনো কারণে ওনাদের মানে ওই সময় তো ওই দম্পতির বয়স খুব বেশি ছিল না, ফলে ওনাদের সেটা অবভিয়াসলি মারা যাওয়ার বয়সও নয়, খুব আশা করে খুব শখ করে ওনারা এই বাংলোটাকে বানিয়েছিলেন, নিজেরা হাতে করে পুরো বাংলোটাকে সাজিয়েছিলেন, ফলে ওনাদের অবশ্যই বেঁচে থাকার ইচ্ছে ছিল, এটাই স্বাভাবিক। এবং ওনারা খুব হয়তো এনজয় করতেন সারা জীবন, হয়তো এখানে থেকে অনেক এনজয় করতে পারতেন, অনেক প্রকৃতিকে অনুভব করতে পারতেন, বাট দুর্ভাগ্যবশত এরকম কোনোটাই হয়নি। এবং ওনারা যে কী করে ওনারা যে ওখানে মারা গেছিলেন স্বামী স্ত্রী একসাথে, সেটাও আজও রহস্য। কিন্তু ওই বাড়িতে যেভাবে বাড়ির ভিতরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যতটুকু আর কি দেখা যায়, বাড়িটা পুরো মেনটেন থাকে, কোনো রকমের পাওয়ার সোর্স ছাড়াও আলো জ্বলে যেভাবে, ওনারা বিশ্বাস করেন যে ওইভাবে মারা গেলেও ওনারা কিন্তু মৃত্যুর পরেও ওই বাংলোতে পাহাড়ের উপরে সেই ওনাদের সাজানো গোজানো মানে বেশ বড়সড়, খুব ছোটও বলবো না, ওই বাংলোতে কিন্তু ওনাদের যে স্পিরিট, ওনাদের যে আত্মা, সেটা কিন্তু আজও বিরাজ করেন। এবং এটাও ওনারা বুঝতে পারেন, মানে এক এক সময় নাকি ওই বাংলোর আশপাশে কয়েকজন, বললাম অনেকেই হয়তো একটু কিউরিয়াসিটি বশত গেছে, তো তারা কিন্তু অনেক ছায়া দেখেছে, মানে দুটো মানুষের ছায়া বসে আছে এরকম দেখেছে, দুটো মানুষ হাঁটাহাঁটি করছে, সেটা অনেকেই দেখেছে ওই গ্রামের। তো বলে যে দেখো, এরকম তো ঘটনা, তোমরা ডাক্তার মানুষ, তোমরা হয়তো নাও বিশ্বাস করতে পারো, কিন্তু তবুও আমি বলবো তোমরা দিনের বেলা যেও, বিকেল বা রাতের দিকে যেও না। এমনিতেও তোমরা তো তোমরা পাহাড়ি রাস্তা সম্পর্কে অতটা তো সচেতন নও। তো বললো যে ঠিক আছে, আমরা মোটামুটি ঘুরে টুরে আমরা একটা সময় কিন্তু যাব, কিন্তু আমাদের ইচ্ছে আছে যাওয়ার। তো তখন সব বন্ধুরা মিলে ঠিক করলো যে ওনারা সকালবেলায় যাবে। এবার এই পুরো 4জনের গ্রুপটার মধ্যে ডক্টর গাঙ্গুলি কিন্তু প্রচণ্ড মানে ইনকুইজিটিভ ছিলেন। তো উনি তখন বললেন যে দেখ, যদি যেতেই হয় তাহলে বিকেল সন্ধে করে যাই, কারণ ওই লাইটটা কি করে একটা পাওয়ার সোর্স ছাড়া জ্বলে সেটা আমাদেরকে দেখতে হবে। তো ওনারা বিকেল বিকেল যায়। এবার এই ঘটনাটা ওনারা যখন গেছিল, এই ডক্টর গাঙ্গুলিরা যখন গেছিলেন, তখন ঘটনাটা বহু বছর হয়ে গেছে। ফলে ওনারা যখন ওখানে যান, তো বিকেলবেলা দেখছি যথারীতি কোনো পাঁচিল ঠাচিল নেই, আপনারা ভিডিওতেই দেখলেন যে কোনো পাঁচিল, একটা ওপেনই রয়েছে বাড়িটা। তো তখন ওনারা গেলেন, তো যাওয়ার পরে দেখছে যে মানে ভিতরে কিছু ঢোকার চেষ্টা করেনি, জাস্ট বাইরে থেকে দেখছে যে আলোগুলোর কি অবস্থা। তো দেখছে আলোগুলোর যে বডিগুলো, মানে লোহার যে আর কি জিনিসগুলো, সেগুলো সব জং পড়ে গেছে, মানে বুঝতেই পারছে রোদ বৃষ্টি জল লেগে যা হয় আর কি। কিন্তু বাড়িটা কিন্তু পুরো ঝাঁ চকচকে, মানে কাঠের বাংলোটা কিন্তু আপনারা ভিডিওতেও দেখলেন, এটা কিন্তু আপনাদের কি মনে হলো যে এই বাড়িতে বহু বছর হয়ে গেছে, কেউ থাকে না, কোনো মেনটেন্যান্স কেউ করে না? নিশ্চয়ই আপনারাও বোঝেননি, এবং আপনারা আশেপাশে নিশ্চয়ই কোনো বিদ্যুতের খুঁটি বা কিছুই দেখেনি, পুরো ফাঁকা জায়গা। তো ওনারা দেখছে যে এই যে লাইটগুলোর যে জিনিস, প্রত্যেকটা লাইটের তারগুলো ইভেন কেটে গেছে। ভাবছি যে কী করে হচ্ছে, মানে যে ফিলামেন্ট থাকে সেই ফিলামেন্টও নেই। তো বিকেলবেলা যখন ওনারা গিয়ে যখন বাড়িটাকে ভালো করে দেখছে, মানে ভিতরে অবশ্যই ঢোকার চেষ্টাও করেনি, কিন্তু যতটুকু বাইরে থেকে ওই বারান্দা মতো জায়গাটায় যতটুকু ঘুরে দেখছে যে এখানে সত্যিই কেউ তো নেই। এবার দেখুন, ওরা যতদূর অবধি গেছিল, ডক্টর গাঙ্গুলি এবং বাকি আরও 3জন, ততদূর অবধিও কিন্তু অ্যাকচুয়ালি ওখানে কোনো মানুষ যেতেই পারে না, কারণ তার আগেই তাদের নয় শরীর আটকে যায়, নয় মনে হয় যে কেউ ধাক্কা মেরেছে। যেহেতু এই ডক্টর গাঙ্গুলি এবং আরও যারা 3জন ছিলেন, এনাদের উদ্দেশ্যে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, ওনারা জাস্ট দেখার জন্যই, জানার জন্যই জায়গাটায় গেছিলেন,
তো সেই জন্য হয়তো ওনাদের সাথে কোনো অঘটন ঘটেনি। এবার ওনারা ওখান থেকে দেখে বেরিয়ে আসে এবং 3-4 জনেই বলা বলি করে যে এই এই বাংলো লাইটগুলো জ্বলা সম্ভব নয়, এটা হতে পারে না কখনো, লাইটগুলো প্রত্যেকটাই খারাপ হয়ে গেছে এবং ব্যাটারি ডেড, ওখানে কোনো হ্যারিকেন টাইপেরও কিছু লাইট ছিল, বলছে সেখানে কোনো তেল নেই, কিছু, এটা সম্ভবই না, পুরো জং পড়ে গেছে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে সন্ধ্যের পরে যে ভিডিওটা আপনারা দেখলেন, সেই সন্ধ্যের পরে কিন্তু লাইটগুলো অটোমেটিক, যেগুলো ফিলামেন্ট পর্যন্ত নেই, জ্বলে গেছে, জং পড়ে গেছে, কোনো ব্যাটারিতে কোনো চার্জ নেই, কিচ্ছু নেই, নিচে থেকে কিন্তু পুরো আপনারা দেখলেন কি প্রচণ্ড আলো আলো চারিদিকটায়। ওটা কিন্তু পাহাড়ের উপরে ওই জায়গাটা ছাড়ার কোথাও এক ফোঁটা কোনো আলো নেই, মানে ওটা পুরো পাহাড়ি দুটো পাকদণ্ডি পেরিয়ে একটা সরু স্টিপ জায়গা দিয়ে কিন্তু রীতিমতো ট্রেক করে উঠতে হয় জায়গাটায়, ওইটুকু জায়গার একটু সমতল। সেখানে দেখলেন আশেপাশে আর কোনো লাইটের সোর্স নেই, কারণ থাকবে কী করে, আশেপাশে তো কিছুই নেই, থাকার সম্ভবও নয়। তাহলে ভাবুন যে সেই জায়গায় ওই রকম বাংলোয় আলোটা জ্বলল কী করে। এবং যেটা ডক্টর গাঙ্গুলি লিখেছেন যে উনি সারা জীবন প্রচুর পড়াশুনো করেছেন, নিজের পাঠ্য বই ছাড়া, নিজের মেডিকেলের সিলেবাসের বই ছাড়া উনি প্রচুর বই পড়েছেন, সায়েন্স ফিকশন পড়েছেন, ওনার বিভিন্ন জায়গার মিউজিয়ামে বিভিন্ন বিষয় নিয়ে যেটাই ওনার ভালো লেগেছে পরবর্তী সময়ে উনি সেটা নিয়ে রিসার্চ করেছেন, পড়েছেন, কিন্তু কোনো জায়গাতে মানে কোনো জায়গার পড়াশুনোই ওনাকে এইটা ব্যাপারে কনভিন্স করাতে পারেনি যেটা কী করে সম্ভব হলো। মানে অলৌকিক বিষয় অনেকেই মানেন, অনেকেই মানেন না, কিন্তু আজও কিন্তু আমাদের আশেপাশে অনেক এই ধরনের অলৌকিক ঘটনা ঘটে, অনেক এই ধরনের বিষয় আছে যেগুলো কিন্তু সায়েন্স যার ব্যাখ্যা দিতে পারে না। এটা কিন্তু একটা সেরকমই ঘটনা। তো ওনারা কিছুক্ষণ ওখানে থাকেন, অনেকেই 2-3টে ভিডিও করে, তারপরে কিন্তু ওনারা বুঝতে পারেন যে এখানে কিছু তো সত্যি একটা ব্যাপার আছে। এবং আরও কেন বুঝতে পেরেছিল কিছু ব্যাপার আছে সেটা একটুখানি আমি লাস্টে এবার আপনাদেরকে বলি, এটা কিন্তু সবথেকে ইন্টারেস্টিং পার্ট। ওনারা 4 জনেই যখন নেমে আসবে, তো 4 জনে পাশাপাশি দাঁড়িয়ে বাংলোটাকে দেখে, মানে কেউ ভিডিও করছে, কেউ ছবি তুললো, তো এবং শটা হয়ে যাওয়ার পরে সবাই ক্যামেরা বন্ধ করে দিয়েছে, তখন কিন্তু কারোর ক্যামেরা অন নেই। ওনার 4টে বন্ধু ওভাবে মানে সামনের দিকের মুখ করে তাকিয়ে বলছে যে বাবা খুব অদ্ভুত লাগলো, এরকম একটা খুব এক্সপিরিয়েন্স এখানে এসে হবে সেটা বুঝতে পারিনি, এরকম করে সবাই বলাবলি করছে। তো তখন বললো যে ঠিক আছে এবার টর্চটা বার করি, কারণ পুরো পাহাড়ির পাকদণ্ডি দুটো পেরোতে হবে আর পুরো অন্ধকার হয়ে গেছে, কোনো লাইট নেই। তোর হচ্ছে টর্চটা বার কর, তো টর্চ বার করছে। এবার ওরা চলে যাবে, লাস্ট 4 জনেই যখন ওই বাংলোটার দিকে তাকিয়েছে, ওরা 4 জনে কি দেখেছিল জানেন? ভাবুন 4 জনেই কিন্তু ডাক্তার, আজকে ওই 4 জনই কিন্তু একদম প্রতিষ্ঠিত ডক্টর, বহু মানুষের তারা চিকিৎসা করছেন। তো তারা দেখেন যে ওই বাংলোর সামনের অংশটায়, যেখানটা আপনারা ভিডিওতে দেখলেন, দরকার হলে আপনারা আরেকবার ভিডিওটা দেখে নিন, সামনের অংশটা যেখানে দরজা টাইপের রয়েছে, সেই দরজাটা ওরা দেখে খোলা, এবং দরজাটা খোলা, দরজার সামনেই দুটো ছায়ামূর্তি দাঁড়িয়ে, এবং মানুষ যেভাবে একটা মানুষ অন্য মানুষকে ওয়েভ করে, টাটা করে, যেভাবে হাত দেখিয়ে, ঠিক সেভাবে দুটো ছায়ামূর্তি দাঁড়িয়ে, সেটা ছেলে মূর্তি না মেয়ে মূর্তি সেটা কিছু বোঝা যায়নি, বা জাস্ট দুটো ছায়ামূর্তি, এবং ওদেরকে পুরো যেভাবে বাচ্চাদেরকে আমরা টাটা করি বা আমরা যেভাবে কাউকে ওয়েভ করি, ঠিক সেইভাবে ওদেরকে হাতটা দেখায়। এবং যেই মুহূর্তে ওরা এটা দেখে, সেই মুহূর্তে কিন্তু মানে মানে মুহূর্তের মধ্যে আবার দরজাটা বন্ধ হয়ে যায় এবং লাইটটা বন্ধ হয়ে যায়, পুরো সবকটা বিল্ডিংয়ে যে কটা লাইট ছিল প্রত্যেকটা লাইট বন্ধ হয়ে যায়। এটা দেখার পরে ওরা 4 জনই, মানে 4টে জোয়ান ছেলে, তাদের কিন্তু একদম শরীর দিয়ে একবারে হিমশীতল স্রোত বয়ে যায়। মানে এরকম একটা কিছু তো ওরা এক্সপেরিয়েন্স করতে পারে, এটা ওরা স্বপ্নে কোনোদিনও ভাবেনি। ভাবুন, মানে এটা আমি আপনাদেরকে এখন যখন ঘটনাটা বলছি, আমি যখন রেকর্ড করছি, আমার নিজের মানে এটা বলতে গিয়ে কীরকম একটা ফিল হচ্ছে। তো এরপরে মানে ওরা বলছে যে আমাদের, যেটা উনি লিখেছেন যে ওরা প্রচণ্ড মানে একটা ভয় পায়, কিন্তু সেটা একটা খুব পজিটিভ, মানে ওরা বুঝতে পারে যে ওদের কোনো ক্ষতি অ্যাটলিস্ট এরা করবে না। তো তারপরে ওরা ওখান থেকে আর এক মুহূর্ত ওরা দাঁড়ায় না, সেখান থেকে ওরা শটাং ওখান থেকে ওই লাইট সেজার পকেট থেকে টর্চ বার করে লাইট জ্বালিয়ে ওরা ওখানে চলে আসে। এবং ওদের যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, সেই এক্সপিরিয়েন্সটা ওরা খুব বেশি লোকের সাথে শেয়ার করেনি, ওরা যেখানে আর কি ওই হোমস্টের যে ভদ্রলোক ছিল তার সাথে শেয়ার করে। তো সে বলে যে আসলে আপনাদের তো উদ্দেশ্য খারাপ ছিল না, সেই জন্য হয়তো আপনাদের কিছু হয়নি,
কিন্তু এই ঘটনার কাউকে বলবেন না, তাহলে আবার অনেকে ওখানে যাওয়ার চেষ্টা করতে পারে। তো তারপরের দিন ওনাদের আবার ঋষিকেশে মেডিকেল কলেজে ফেরার ছিল, তো তারপরে আবার ওনারা ফিরে যায়। কিন্তু এই একটা অসম্ভব অভিজ্ঞতা, যেটা মানে সে অভিজ্ঞতাটা ওনারা নিজের এক্সপিরিয়েন্স করেছিলেন, এবং একটা ভিডিও উনি সেটাও আপনারা দেখলেন। তো এটাই ছিল। তো ডক্টর গাঙ্গুলিকে অনেক অনেক ধন্যবাদ, ওনার ব্যস্ত শিডিউলের মধ্যে থেকেও সময় বার করে উনি প্রায় প্রত্যেকটা এপিসোডই শোনার চেষ্টা করেন, সেটা উনি লিখেছেন। অনেক অনেক ধন্যবাদ, উনি ভালো থাকুন। আমি আপনাদের সকলকেও বলবো, আপনারাও এই ঘটনা সম্পর্কে যা যা মতামত আছে অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলো এই ঘটনাটা, আমারও বলতে বেশ অন্যরকম লাগলো, আর আপনাদেরও আশা করি খুবই ভালো লেগেছে। ডক্টর গাঙ্গুলিকে তো অনেক ধন্যবাদ জানাই। এইটুকুই রইল আজকের এপিসোড, আবার পরবর্তী এপিসোডে দেখা হবে। সকলে ভালো থাকবেন, আর প্লিজ এই ঘটনাগুলো সকলের সাথে একটু শেয়ার করে দিন। নমস্কার।